ইরানে আমেরিকার স্বার্থ রক্ষার জন্য যেহেতু ওদের এমবাসি নেই, সেটা পাকিস্তানের মাধ্যমে হয়, এবং ঠিক উল্টোটা আমেরিকাতে হয় হচ্ছে সুইজারল্যান্ডের মাধ্যমে। এটা তো নতুন কিছু নয়, গোটা বিশ্বের সবাই এটা জানে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে আরাঘাচি তিনি একই সঙ্গে আসিম মুনির এবং শাহবাজ শরীফ, তাদের দুজনকে ধন্যবাদ জানিয়েছেন। কোথাও গিয়ে কি এটাও একটা ট্রাম্প কার্ড হতে পারে? দেখুন, আমি আবারও বলছি, এই পিস প্রসেসটা হচ্ছে পুরোপুরি একটা ধোঁয়া, এবং এটা টিকবে না না না। আপনার আমি খোলাখুলি বলছি, কারণ আমেরিকা যে 10টা পয়েন্ট পেয়েছে ইরানের থেকে, সেই 10টা পয়েন্টের মধ্যে অন্তত 2 থেকে 3টে পয়েন্ট আমি যা দেখতে পাচ্ছি ইজ আনইমাজিনেবলি কমপ্লিকেটেড। আমেরিকা সেই অর্থনৈতিক অবস্থানেই নেই ওই পয়েন্টগুলোকে রিপ্লাই ব্যাক করার জন্য। আমেরিকা পারবে কম্পেনসেট করতে ইরানে যা যা ক্ষতি হয়েছে? পারবে করতে কম্পেনসেট? আমেরিকা পারবে বাহরাইন ইয়েমেনে যা যা হয়েছে সেগুলো কম্পেনসেট করতে? আমেরিকা যদি করেও দেয়, আপনি আমাকে বলুন তো ইসরায়েল কোন পার্সপেক্টিভে এই গোটা ব্যাপারটাকে দেখবে? কিভাবে ইসরায়েল এই জিনিসগুলোকে মেনে নেবে? ইসরায়েল কি পেলো এই গোটা জিনিসটা থেকে? ইসরায়েল কেন শান্ত শান্ত হয়ে গোটা জিনিসটাকে সহ্য করবে যে আমার বাড়িতে যে কতগুলো হয়েছে তার তো কোনো ভ্যালুয়েশন হচ্ছে না? ম্যাডাম, ইকোনমিটা সবার কাছে ইকোনমি, ক্যাপিটালটা সবার কাছে ক্যাপিটাল, খরচাটা সবার কাছে খরচাই। এটা মাথায় রাখাটা কিন্তু প্রয়োজনীয়। আমি যদি এবার একটু ইসরায়েলের দিকটাতে আলোচনায় আসি শুভাশিস, আমরা ইসরায়েলের বিষয়টা নিয়ে আমরা গতকালও আলোচনা করেছি, বারে বারে ইসরায়েলের বিষয়টা উঠে আসছে আলোচনায়। ইসরায়েলের সঙ্গে ইরানের এই যে জিউস বনাম ইসলামের এই যে দ্বন্দ্ব, এটা তো অত্যন্ত পুরনো, এবং সেটা সৃষ্টির প্রায় শুরু থেকেই এই দুটো দেশের, এই যে দুই সম্প্রদায়ের একটা লড়াই, একটা ঝগড়া, একটা বিবাদ। কিন্তু এখানে পুরো বিষয়টাকে কায়নাটিক পর্যায়ে নিয়ে গেছে হচ্ছে আমেরিকা। এবার যদি আমেরিকা ইরানকে ক্ষতিপূরণ বাবদ কিছু দেয়, ইসরায়েল কি সেটা মেনে নেবে? সেই জায়গায় গিয়ে কি নিজেদের স্বার্থ রক্ষার্থে ইসরায়েল আবার নতুন করে যুদ্ধের জিগির তুলবে না তো? করতে পারে। ইসরায়েল তো কন্টিনিউ করছে, আরো অন্য অন্য অ্যাঙ্গেলে ভাবুন। এটা আপনি স্ট্রেট অ্যাঙ্গেলে ভাবছেন, আপনি অন্য অ্যাঙ্গেলে ভাবুন। এরকম তো হতে পারে যে ইসরায়েল কন্টিনিউ করে গেলে আমেরিকা শ্যাডো কোর থেকে ইরানকে হিট করেই গেল। সেটা তো হতে পারে। কারণটা হচ্ছে আমেরিকার, আমি আবারও বলছি, এই 10টা পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টগুলো এগ্রি করে আমেরিকা এই এন্টায়ার পৃথিবীতে শান্তির ন্যারেটিভটাকে কায়েম করতে পারে, সেইটা একটা দেখার প্রয়োজনীয়তা আছে। সেটা জানার প্রয়োজনীয়তা আছে যে 10টা পয়েন্টের মধ্যে কোন কোন পয়েন্টগুলো গ্রিন টিক করলো, কারা তার জন্য ইনভলভ থাকে, কিভাবে সেই জিনিসগুলো হবে, কোন ব্যাংকের মাধ্যমে এই ট্রান্সফার গুলো হবে, যে টাকাটা দিয়ে কম্পেনসেশন হবে। এটা চারটিখানি কথা না, হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। কে করবে ইনভেস্টমেন্ট? আমেরিকার কোন কর্পোরেট ইনভেস্টমেন্ট করবে? কার মুখ থেকে ইনভেস্টমেন্ট করবে? ট্রাম্পের মুখ থেকে, যে নিজে মিড টার্ম ইলেকশন জিতবে কিনা কোনো গ্যারান্টি নেই। ইনভেস্টমেন্টটা কার দিকে করবে? আমেরিকান গভর্নমেন্ট করবে ইনভেস্ট। কিভাবে ইনভেস্ট করবে আমেরিকান গভর্নমেন্ট? কিন্তু এই যে স্ট্রেট অফ হরমুজ, সেই স্ট্রেট অফ হরমুজ তো ইরান আবার সেখানে বন্ধ করে দেবার পথে হাঁটছে। তাহলে কি আমেরিকা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, বন্ধ করে দেবার পথে হেঁটেছে আবার ইরান, তাদেরকে হাঁটতে তারা বাধ্য হয়েছে, কারণ গত 24 ঘন্টার মধ্যে অনেক কিছু বদলে গেছে। আবার সাইরেনগুলো বাজতে শুরু করে দিয়েছে। তার মানে কি এখানেই ভেস্তে যাচ্ছে এই পিস স্টকটা? অ্যাবসলিউটলি ম্যাডাম, আমি কালকেই আপনার সাথে এই সেম কথা বলেছি। দেখুন, একটা বাড়ি দাঁড়াবার জন্য কোনোদিন তো দেখেননি একটা ছুঁচের উপরে একটা 3তলা বাড়ি দাঁড়িয়ে আছে? দাঁড়াতে পারেন? একটা স্ট্রাকচারাল সায়েন্স আছে। সেই স্ট্রাকচারাল সায়েন্সটা কি? নিচের ভিতটা আমাকে শক্ত করতে হবে, তার উপরে বাড়িটা দাঁড়াবে। নিচের ভিতটা কি? মিথ্যা দিয়ে তো ভিত হয় না। ভিতটা তো গড়তে একটা স্ট্রং অ্যানালিটিক্যাল প্রেজেন্স দরকার। স্ট্রং অ্যানালিটিক্যাল প্রেজেন্সে আপনি বলছেন, ধরুন আমি খুব সহজ ভাষায় বলছি, প্রচুর ভারতীয় শ্রোতা আছে এখানে, প্রচুর মানুষ আছে যাতে খুব সহজ ভাষায় বলছি। ধরুন আমি বললাম যে কালকে থেকে আপনার বাড়ির গলিটা আমার, এবং আপনার সাথে আমি ঝগড়া করতে শুরু করে দিলাম। আপনি কি করলেন? আপনার গলিটাকে নিজের দখলে প্রমাণ করে দিলেন সবার কাছে। তাহলে আমি মানুষটা যে মিথ্যেবাদী সেটা তো সবার কাছে প্রমাণিত হয়ে গেল। এইবার আমাকে যদি পিস টক্সে বসতে হয়, আমাকে সবসময় শুরু করতে হবে লোয়ার নোটে, নিচু থেকে। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম, একটা মিথ্যা কথা বলেছিলাম, সরি, আমি ভুল করেছিলাম। এবার আসুন আমরা শান্তি প্রক্রিয়ার কথা বলি। এই শান্তি প্রক্রিয়ার যখন কথা চলছে, তখন ইসরায়েল কন্টিনিউ করছে তাকে হিট করতে। ব্যথাটা তখন ইরানের ইকুয়ালি লাগছে। যখন মিসাইলটা এসে আমেরিকান মিসাইল পড়ছে বেশি ব্যথা লাগছে, আর ইসরায়েলে মিসাইল পড়লে কম ব্যথা লাগছে, ব্যাপারটা তো এরকম নয়।
ইকুয়ালি ব্যথা লাগছে। হুম। তো যখন ব্যথাটা লাগছে তখন তো ইরান বুঝতে পারছে যে তার কত বড় প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। তো ইরান কেন আজকের ডেটে দাঁড়িয়ে ইরান কেন এই দুমুখী যে প্রেজেন্সটা আছে এটাকে রেকগনাইজ করবে? কেন সে ইসরায়েলের টপিকটা তুলবে না? আবার উল্টো দিক থেকে দেখুন, যখন কম্পেনসেশনের কথা আসছে, ক্ষতি তো আমেরিকার টেরিটরিতে কিছু হয়নি, আমেরিকার ইনভেস্টমেন্টের উপরে হয়েছে। টেরিটরি ক্ষতি হয়েছে দুটো দেশের সব থেকে বেশি, একটা হচ্ছে ইরান, একটা হচ্ছে ইসরায়েল। ঠিক। ইসরায়েল কেন ছেড়ে কথা বলবে যে আমার কম্পেনসেশনটা কে দেবে? তাহলে কেনই বা দেবে? সুতরাং ঠিক। এই দেখুন, আমি বারংবার বলছি, দিজ আর হার্ড কোর নেগোসিয়েশন, হার্ড কোর নেগোসিয়েশন, এগুলো কোনো ছোটখাটো নেগোসিয়েশন। তাহলে ইরানের পক্ষে তাহলে কারা এই নেগোসিয়েশনের টেবিলে বসলো? সেই চীন আর রাশিয়া? না, ইরানের তো নিজের টিম যাচ্ছে, চায়না রাশিয়া তো কেউ ইন্টারভিন করেন। এটা তো ইরান ইন্ডিপেন্ডেন্টলি নিজের মতো করে টিম নিয়ে যাচ্ছে। ইরান যাচ্ছে, পাকিস্তান আছে, আমেরিকা আছে, দ্যাটস ইট। এবং তারা দেখুন, ইরান নিজের রাইটস খুব ভালো মতো জানে। ইরান যে 10টা পয়েন্ট দিয়েছে না ম্যাডাম, 10টা পয়েন্ট ইজ এ গেম চেঞ্জার। এই 10টা পয়েন্টের মধ্যে যদি ইরান 5 থেকে 7টা পয়েন্টও নিয়ে বেরিয়ে আসতে পারে, ইরান হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি, আমি আপনাকে বলে দিচ্ছি। এর মধ্যে ইরান দাঁড়িয়ে স্বাধীন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের এতটা প্রায়োরিটি পাওয়া এই যুদ্ধটা থামাতে, এটা কি কোথাও গিয়ে একটা ভারতের কাটার মতো বিধতে পারে ভারতের গায়ে? আমি একই সঙ্গে আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই পরিস্থিতির মধ্যেই বিক্রম মিশ্রি তিনি ওয়াশিংটনে গিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য। কোথাও গিয়ে কি এই পুরো বিষয়টা এটার সঙ্গে কি কোনো একটা সাযুজ্য রয়েছে, কোনো একটা মিল রয়েছে, নাকি কন্ট্রাডিক্টরি? পুজোর আগে আপনি পাড়ার গরিব ভিখারি যারা ধরুন পাগল ঠাগল রাস্তা ধারে বসে থাকে, তাদের জামা কাপড় দেন তো? সবাই দিই, আমরা অনেকেই দিই তো। ঈদের সময় জামা কাপড় বিতরণ হয়, তখন কি আপনার বাড়ির লোক রাগ করে যে পাগলটার জামা কাপড় দিলে, আমাকে তো দিলে না, এরকম বলে? সেটা নয় তো। পাকিস্তান একটা রাস্তার ধারে পড়ে থাকা পাগল, তাকে দুটো জামা কাপড় দিচ্ছে একটা লোক এসে, তাতে আমার কি যায় আছে? একটা ডিপ্লোম্যাটিক রেকগনিশন যদি পেয়েও থাকে, লোকটা পাক না, কি কি আছে তার? আরে মশাই, একটা জিনিস বুঝুন, যদি কোনো মূর্খ এটা বলে যে আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাস করাটাও পাস, আর আমি থার্ড ক্লাস লাস্ট হয়ে পাস করাটাও পাস, দুটোই তো পাস, তোরও রেজাল্টে পাস লেখা আছে, আমারও রেজাল্টে পাস লেখা আছে, সে ডিস্টিংশনটা পড়লোই না, তো সেটা তো তার মূর্খতা। সেটাকে নিয়ে আমরা এত এত চিন্তিত হব কেন? আর তৃতীয় কথা হচ্ছে, ইন্ডিয়া ইজ এ ইনভেস্টার নাও ইন ইউএস আমাদের এনার্জি কাস্টমার। তো ইন্ডিয়া কেন এইসব নিয়ে মাথা কামাতে যাবে? আমাদের ওখানে এনার্জি ইকুয়েশন নিয়ে ডিসকাস হতে পারে, ডিফেন্স ইকুয়েশন নিয়ে ডিসকাস হতে পারে, বিভিন্ন রকম স্টেবিলিটি নিয়ে ডিসকাস হতে পারে, এনার্জি এক্সচেঞ্জ নিয়ে ডিসকাস হতে পারে, সেগুলো ইন্ডিয়া ডিসকাস করবে। তার সাথে এর কোনো সম্পর্ক নেই। পাকিস্তান পেলো না পেলো তো কিচ্ছু যায় আসে না ইন্ডিয়া।